আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাস আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন এবং শুভেচ্ছা আমার প্রিয় স্যারেরা যারা রেগুলারলি আমার ভিডিওগুলো দেখে থাকেন, আমাকে উৎসাহিত করে থাকেন এবং আমাকে অনুপ্রাণিত করে থাকেন। এবার আসো আমরা কিছু ছবি দেখি। এই ছবিটা দেখে আসলে কি বুঝতে পারছো? এটা কিসের ছবি? এই ছবিটা দেখো তো, এটা কিসের ছবি? এটা হচ্ছে কিশোর বাতায়নের একটি হোম পেজের একটা ছবি। একটা কিশোর বাতায়নের যে একটা ওয়েবসাইট রয়েছে, ওই ওয়েবসাইটের একটা ছবি। ঠিক আছে? কিশোর বাতায়নের একটি ছবি আমরা দেখতে পারলাম। তো এখানে আরো কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখো এই ছবিটা দেখে আমরা কি বুঝতে পারছি? সেটা হচ্ছে ফাস্টফুড অধিদপ্তরের একটি ওয়েবসাইট। যেখানে আমরা যদি ফাস্টফুড করতে যাই, এই ফাস্টফুড করার জন্য আমাদের এই ওয়েবসাইটে আমাদেরকে আবেদন করতে হয়। ঠিক আছে? এটা হচ্ছে ফাস্টফুড অধিদপ্তরের একটি ওয়েবসাইট। তারপরে এখানে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি। দেখো তো ছবিটা দেখে তুমি কি বুঝতে পারছো? জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি, যেটাকে আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বলে থাকি, যেটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বইয়ের যারা বই নিয়ন্ত্রণ করে, বই লেখে, বই ছাপায় এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বইগুলো সরবরাহ করে থাকে এই এনসিটিভি। এটা একটা ওয়েবসাইট, তাদের নিজস্ব একটা ওয়েবসাইট রয়েছে। এরপরে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি। দেখো এখানে কিছু ছেলে মেয়েরা এখানে কম্পিউটারে বসে কম্পিউটার প্র্যাকটিস করছে, তাই না? আর যেটা অনলাইনে বিভিন্ন পরীক্ষা দিচ্ছে, অনলাইনের মাধ্যমে তারা পরীক্ষা দিচ্ছে বসে বসে এখানে। আর এটাতে কি দেখতে পাচ্ছি আমরা? এটা হচ্ছে ভিডিও কনফারেন্স। ঠিক আছে? অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিলেও এখানে একটা ওয়েবসাইট ব্যবহার করতে হয়। হ্যাঁ? তারপরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যখন আমরা বিভিন্ন অফিসিয়াল কাজকর্মগুলো করে থাকি ভিডিও কনফারেন্সের ভিতরে, এটাও ওয়েবসাইট ব্যবহার করে মূলত করা হচ্ছে। বিভিন্ন অ্যাপস, সফটওয়্যার ব্যবহার করে মূলত করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে নাগরিক সেবা। ঠিক আছে? নাগরিক সেবাটা কোথায় রয়েছে? তোমাদের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৩, সেশন ১, পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৫৩। এই ৫৩ পৃষ্ঠায় আমাদের এই শিখন অভিজ্ঞতা ৩টা রয়েছে, সেশন ১ রয়েছে নাগরিক সেবা। এই নাগরিক সেবাগুলো মূলত কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। যেমন হচ্ছে ই-সেবা কি, নাগরিক সেবা কি, তারপর হচ্ছে নাগরিক সেবার প্রকারভেদ, তারপরে হচ্ছে ই-সেবার সুবিধা ও অসুবিধা, হ্যাঁ? তারপরে হচ্ছে নাগরিক সেবা পাওয়ার ধাপ, তারপরে হচ্ছে দলীয় কাজ ও বাড়ির কাজ। ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে ৫টি বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত যদি থাকো তাহলে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্রথমে জানি হচ্ছে ই-সেবা কি। ঠিক আছে? ই-সেবাটা কি আগে একটু আমরা জানি। সেটা হচ্ছে ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে তথ্য যোগাযোগ প্রযুক্তির সহায়তায় অনলাইন হতে যে সকল সেবা পাওয়া যায় সেই সেবাগুলোকে বলা হয় ই-সেবা। ইলেকট্রনিক ডিভাইসকে ব্যবহার করে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে, সেটা কম্পিউটার হতে পারে, ডেস্কটপ হতে পারে, স্মার্টফোন হতে পারে, ব্যবহার করে আমরা যে নাগরিক সেবাগুলো অনলাইন থেকে পেয়ে থাকি, সরকার থেকে পেয়ে থাকি, এটাই মূলত হচ্ছে ই-সেবা বা ইলেকট্রনিক সেবা। এখন আসলে নাগরিক সেবাটা কি? এটা একটু করে আমরা জানি। আসলে নাগরিক সেবাটা কি? এটা করে একটু আমরা জানি। নাগরিক সেবাটা হলো আমাদের দেশের জনগণ ঘরে বসে ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে তথ্য যোগাযোগ প্রযুক্তির সহায়তায় অনলাইন হতে যে সকল সেবা গ্রহণ করে থাকে সে ধরনের সেবাগুলোকে নাগরিক সেবা বলে। ঠিক আছে? তাহলে ঘরে বসে আমাদের বাংলাদেশের জনগণ আমরা বিভিন্ন ডিভাইস ব্যবহার করে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনলাইনের মাধ্যমে যে সেবাগুলো আমরা ঘরে বসে নিয়ে থাকি, ঘরে বসে যে সেবাটা আমরা সরকার থেকে নিয়ে থাকি, এগুলো হচ্ছে মূলত হচ্ছে নাগরিক সেবা। জনগণ যেভাবে হলো, জনগণটাই হচ্ছে মূলত নাগরিক। ঠিক আছে? এবার আসে নাগরিক সেবা, বিভিন্ন নাগরিক সেবা। ঠিক আছে? বিভিন্ন নাগরিক সেবাগুলোর নামগুলো আমরা জানবো এখন। শিক্ষা সেবা, আমরা অনলাইন থেকে শিক্ষা সেবা গ্রহণ করে থাকি ঘরে বসে। তারপর আমরা স্বাস্থ্য সেবা গ্রহণ করে থাকি, আমরা কৃষি সেবা গ্রহণ করে থাকি, আমরা আইন ও বিচার সেবা গ্রহণ করে থাকি, আমরা সামাজিক সুরক্ষা সেবা গ্রহণ করে থাকি,
আমরা নিরাপত্তা সেবা গ্রহণ করে থাকি, আমরা ভূমি সেবা গ্রহণ করে থাকি। এগুলো সবগুলো হচ্ছে নাগরিক সেবা। এই নাগরিক সেবাগুলো আমরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ডিভাইসকে ব্যবহার করেই আমরা এই সেবাগুলো গ্রহণ করে থাকি সরকার থেকে। এগুলো হচ্ছে মূলত নাগরিক সেবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, আরো কয়েকটি নাগরিক সেবা প্রাপ্তির প্রতিষ্ঠানের নাম লিখো। আমি যেগুলো বলেছি এছাড়াও যদি আরো অন্য অন্য সেবা থাকে তোমার জানা মতো, সেটা আমাকে কমেন্টস করে লিখে দাও, তাহলে আমি বুঝবো তুমি এই বিষয়ে ভালো বুঝো বা জানো। তাহলে নাগরিক সেবার সুবিধাগুলো কি আমরা এখন জানবো। হচ্ছে নাগরিক সেবার সুবিধা: সময় সাশ্রয়ী, অল্প সময়ের ভিতরে ঘরে বসে এই কাজগুলো করা যায়, অনেক সময়ের সাশ্রয় হয়, যে কোনো সময় সেবা পাওয়া যায়। এটা শুক্রবার নাই, শনিবার নাই, রবিবার নাই, সপ্তাহে 7 দিনই এই সেবাটা পাওয়া যায়। তারপরে অর্থেরও সাশ্রয় হয়, আমাকে ইউনিয়ন পরিষদে যেতে হয় না, আমাকে পৌরসভা অফিসে যেতে হয় না, আমাকে ডিসি অফিসে যেতে হয় না, আমার গাড়ি ভাড়া লাগে না, অনেক সময় বেঁচে যায়, আমার টাকা বেঁচে যায়। ঠিক আছে, দ্রুত আমি সেবাগুলো পেয়ে যাই, সঠিক সেবা পাওয়া যায়। এখানে দুর্নীতি করা বা কোনো হয়রানি করার কোনো সুযোগ নাই। তারপর হচ্ছে প্রতারণাও কম থাকে। কেমন? দুর্নীতির কোনো অভিযোগ নাই এবং প্রতারণা করার কোনো সুযোগ নেই। অনলাইনে বসে তাদের ওয়েবসাইটে বসে এই কাজগুলো খুব সহজে করা যায়। নাগরিক সেবার অসুবিধা: এখন এতক্ষণ জানলাম হচ্ছে অসুবিধা, এখন অসুবিধা। যে কোনো কাজ যখন সুবিধা থাকে ওখানে কিছুটা তো অসুবিধা থাকবেই, স্বাভাবিক। আইসিটি জ্ঞান থাকা প্রয়োজন। তাহলে তুমি অসুবিধা হচ্ছে তুমি যে নাগরিক সেবাগুলো গ্রহণ করে থাকবা সরকার থেকে, এই জন্য তোমাকে ডিভাইস পরিচালনা করা, তোমাকে কম্পিউটার পরিচালনা করা, এই বিষয়গুলো তোমাকে দক্ষতা থাকতে হবে। না হলে কিন্তু তুমি নাগরিক সেবাগুলো সরকার থেকে গ্রহণ করতে পারবে না ঘরে বসে। ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতা: তুমি ডিভাইস ব্যবহার করা জানতে হবে, শিখতে হবে, সেটা কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন। কেমন? তারপরে হচ্ছে তথ্য প্রাপ্তি সম্পর্কে ধারণা থাকা। আমরা সরকার থেকে কি কি তথ্য পাই, কি কি সেবা পাই, কি কি সেবা আমি পাবো একজন নাগরিক হিসাবে, এই বিষয়গুলো আমার প্রাথমিক ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে বিড়ম্বনার শিকার। আমরা অনেক সময় এই বিভিন্ন ঝামেলার কারণে হোক, নেটওয়ার্কের কারণে হোক, আমরা কি করি না, অনলাইনে আবেদন করি না, আমরা সরাসরি নন ডিজিটাল মাধ্যমে যাই। ঠিক আছে, এটাকে একটা বিরক্ত মনে করি। ভুল তথ্যের শিকার। আমরা অনেক সময় ভুল তথ্য দিই, ভুল তথ্য জানি, মানুষ থেকে ভুল তথ্যটা শুনে আমরা কাজ করি। আসলে যে কোনো বিষয়ে আগে ভালো করে নিজে জানতে হবে, তারপরে আমাকে কাজ করতে হবে। অন্যের কথা শুনে, অন্যের বিভ্রান্তমূলক কথা শুনে যদি আমি কাজ করি, তাহলে এই কাজের ভিতর কাজ হবে না, এটাতে ভুল ভ্রান্তি থাকবেই। সময়ের অপব্যবহার: আমরা যে কাজটা আমরা একদিনে করতে পারি, 10 মিনিটে করতে পারি, 20 মিনিটে করতে পারি, সেটা কেন আমি 1 ঘন্টায় করব? কেন আমি 3 দিনে করব? আমি কেন নন ডিজিটালে আবেদন করব? ডিজিটালে যখন আবেদন করব, অবশ্যই এর সুবিধাগুলো আমরা পেয়ে যাব। তো নাগরিক সেবার যেরকম সুবিধা রয়েছে, সেরকম কিছু অসুবিধাও রয়েছে। এবার আসি আমরা নাগরিক সেবা প্রাপ্তির ধাপসমূহ। কিভাবে আমরা নাগরিক সেবাগুলো ধাপগুলো আমরা কি, কি ধাপে, ধাপে আমরা এই কাজগুলো করি। তাহলে ১ নম্বর হচ্ছে আমরা ডিভাইসকে চালু রাখতে হবে। ডিভাইসে ইন্টারনেট থাকতে হবে। প্রয়োজনে ইন্টারনেট সংযোগ প্রদান করতে হবে। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অ্যাপস ডাউনলোড বা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখন আমরা ঠিক করব কোন সেবা দানকারী প্রতিষ্ঠান থেকে আমরা সেবা নেব। আমি যদি ইউনিয়ন পরিষদ থেকে সেবা গ্রহণ করে থাকি, তাহলে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে আমাকে যেতে হবে। তাদের অ্যাপস, নিজস্ব অ্যাপস গুলো ডাউনলোড করতে হবে। এগুলো রেজিস্ট্রেশন করে রাখতে হবে। তারপরে আমাকে কাজ করতে হবে। রেজিস্ট্রেশন হলে রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইট গুলোতে। যদি অ্যাপসে রেজিস্ট্রেশন করার আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ঠিক আছে? প্রয়োজন হলে লগইন করতে হবে। তাহলে প্রয়োজনে নির্দেশনা যেভাবে দিবে সেভাবে লগইন করে তোমাকে তাদের ওয়েবসাইটে ঢুকতে হবে। তথ্যের সঠিক উৎস, প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে হবে। এখন এখানে তো বিভিন্ন ধরনের সেবা রয়েছে। আমার হচ্ছে আম আ মৃত্যু সনদ দরকার আমার। আমার হচ্ছে বিবাহ সনদ দরকার। আমার হচ্ছে চারিত্রিক পত্র দরকার। তাহলে আমার যেটা দরকার ওই বাটনে গিয়ে আমাকে আবেদন করতে হবে। ওদের নির্দেশনা অনুযায়ী যে তথ্যগুলো প্রয়োজন। যেমন মনে করো
আমার বাবা মারা গেল, আমার মৃত্যু সনদ দরকার, তাহলে মৃত্যু সনদের জন্য ওই মৃত ব্যক্তির ভোটার আইডি কার্ড লাগবে, হ্যাঁ, চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, আরো অন্যান্য যে তথ্যগুলো প্রয়োজন এই তথ্যগুলো দিতে হবে। তথ্য প্রাপ্তির শেষে সঠিক নিয়মে লগ আউট এবং ওয়েবসাইট থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে তোমার কাজগুলো শেষ হওয়ার পরে, তুমি আবেদন করার পরে, তথ্যগুলো দেওয়ার পরে, এরপরে লগ আউট হয়ে ওই ওয়েবসাইট থেকে বা ওই অ্যাপস থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তাহলে নাগরিক সেবা প্রাপ্তির ধাপসমূহ আমরা জানলাম। এখন আমরা একটু করে জানি হচ্ছে আমরা রেলওয়ের কিভাবে অনলাইনের মাধ্যমে রেলওয়ে টিকিট করতে হয়, টিকিট কনফার্ম করতে হয়। এভাবে করে আমরা একটা প্র্যাকটিস করব। দেখি আমরা রেলওয়ের ওয়েবসাইটে আমরা গেলাম, যেখান থেকে আমরা টিকিট নেব। স্টার্ট নাও। এরপরে আমরা অ্যাপসটা ওপেন করলাম। দেখো এখানে আসছে বাংলাদেশ রেলওয়ে। তাহলে তোমাকে এখানে তোমার ইউজার নেম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এই যে আমি পাসওয়ার্ড দিলাম, লগ ইন দিলাম। দেওয়ার পরে এরপরে এখানে কিছু নির্দেশনা রয়েছে। নির্দেশনা দেওয়ার পরে আই এগ্রি এটা দিতে হবে, যেভাবে নির্দেশনা রয়েছে। এখন তুমি কি করবা? তুমি টিকিট ক্রয় করবা, টিকিট যাচাই করবা, স্টেশন মাস্টারের নাম্বার নিবা, কোনটা? আমরা টিকিট ক্রয় করব। তাহলে আমি ওইটা বাটনেতে ক্লিক করব। বাটনে ক্লিক করে এরপরে আমি কোথা থেকে কোথায় যাব এগুলো আমরা লিখব। কত ডেট, কত তারিখে যাব আমি, কতটার গাড়িতে যাব, কতটা ট্রেনে যাব, এই বিষয়গুলো এখানে পুঙ্খানুপুঙ্খানু আমাকে কি করে দিতে হবে? লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে আমাকে কনফার্ম করে দিবে। দেখো এখানে একটা মেসেজ আসছে। মেসেজ আসার পরে এরপরে বলবে যে তুমি যে এত তারিখের ৯টার গাড়িতে করে ৯টার ট্রেনে করে ঢাকা যাবা বা রাজশাহীতে যাবা, তখন তোমার এই টিকিটটা বুক করা হলো। এই জন্য তোমাকে বিকাশ বা নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তোমাকে এই টাকাটা কি করতে হবে? পে করতে হবে। তখন এই টাকাটা ওখানে যে নাম্বার আছে ওই নাম্বারে কি করে দিতে হবে? জমা করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নাগরিক সেবা সম্পর্কে জানলাম। এই বিষয়ে যদি তোমাদের কোনো জানার থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সর্বশেষ তোমাদের জন্য একটি প্রশ্ন, সেটা হচ্ছে তোমরা তোমাদের বিদ্যালয়ের একটি ওয়েবসাইট খাতায় ডিজাইন করবে এবং কি কি সেবা প্রদান করা যায় তার একটি তালিকা তৈরি করবে। তুমি তোমার খাতায় তুমি একটি তোমাদের বিদ্যালয়ের নামে একটা ওয়েবসাইট ডিজাইন করবে এবং ডিজাইন করে ওখানে ওই ওয়েবসাইটের মাধ্যমে তুমি তোমার স্কুলের শিক্ষার্থীরা যারা রয়েছে, অভিভাবক যারা রয়েছে, শিক্ষক কর্মচারীরা রয়েছে যারা, এদের থেকে এদেরকে তুমি কি সেবা দিবে স্কুল থেকে? এই বিষয়গুলো জানিয়ে বিস্তারিত একটি আহ, যেটাকে বলে আমরা রাব বলি, এটা একটা তালিকা তুমি তৈরি করবে। এটা হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।